ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার শারীরিক অবস্থার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। গত শুক্রবার গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির দুই দলের মধ্যে সংঘর্ষের জেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মারধরের শিকার হয় ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। করেছে দেশের বিভিন্ন গণমাধ্যম। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনও একই দাবি করেছেন। অপরদিকে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল ভিডিওতে লাল বা মেরুন রঙের টি শার্ট পরিহিত ব্যক্তি যাকে পেটাচ্ছিলেন তিনি নুরুল হক নূর নন। টি শার্ট পরিহিত ওই ব্যক্তির হাতে মারধরের শিকার ব্যক্তি ছিলেন ছাত্র অধিকার পরিষদের নেতা আখতারুজ্জামান সম্রাট। এছাড়া টি শার্ট পরিহিত ওই ব্যক্তি পুলিশের সদস্য বলে জানা গেছে। অপরদিকে মূলধারার গণমাধ্যম সমকাল নিশ্চিত করেছে টি শার্ট পরিহিত ওই ব্যক্তি রাজধানীর পল্টন থানার পুলিশ কনস্টেবল মিজানুর রহমান। তিনি ওই থানার ওসির গাড়ি চালক। সুতরাং উল্লেখিত তথ্য প্রমাণ থেকে এটি বলা যায় যে লাল বা মেরুন টি শার্ট পরিহিত ওই ব্যক্তি একজন পুলিশ সদস্য এবং ভাইরাল ভিডিওতে তিনি যাকে মারধর করেছেন তিনি হলেন ছাত্র অধিকার পরিষদের নেতা আখতারুজ্জামান সম্রাট। উল্লেখিত তথ্য প্রমাণ থেকে এটি বলা যায় যে লাল বা মেরুন টি শার্ট পরিহিত এই ব্যক্তি একজন পুলিশ সদস্য এবং ভাইরাল ভিডিওতে তিনি যাকে মারধর করেছেন তিনি হলেন ছাত্র অধিকার পরিষদের নেতা আখতারুজ্জামান সম্রাট। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যারা অন করেছেন তাদেরকে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিপি নূরের উপর যে গুরুতর যে হামলা করা হয়েছিল সেটি কে করছিল এই বিষয়ে বলতে চলেছি আপনাদের মাঝে। অনেক গোপন একটি ভিডিও ফাঁস করতে চলেছে আপনাদের মাঝে আজকের। ভিপি নূরের উপর যে হামলা করা হয়েছিল সেটি কে করছে এবং কারা করছে এই বিষয়ে হতে চলছে আজকের ভিডিওটি। ভিপি নূরের উপর যে হামলা করা হয়েছিল সেটি শোনা যাচ্ছে ভিপি নূর নিজেই সেই হামলা করছিল ভিপি নূরের উপর। কারণ রাজনৈতিক খেলা আসলে অনেক বড় খেলা, এটা আপনি আমি সহজেই বুঝতে পারবো না কোনোভাবেই। ভিপি নূরের উপর যে হামলা হয়েছিল সেটি সেনাবাহিনীর দ্বারাই হয়েছিল নাকি অন্য কোনো কারণবশত হয়েছিল সেটি জানাতে চলেছি আপনাদের আজকের ভিডিওটিতে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। আজকের অজানা অনেক তথ্যই জানতে চলেছেন আজকের এই ভিডিওটিতে। তাহলে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। আজ আমাদের দেশে বেঁচে আছে, আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি আরো উন্নত হোক, তার শরীর উন্নত হোক, তিনি সুযোগী হোক। আমাদের তান্ত্রিক বিশ্ববিদ্যালয় রাষ্ট্র বলেন, ডাকসু বলেন, চাকসু বলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে, এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতিতে এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে নানা জল্পনা কল্পনা। সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রীতি অনুযায়ী সেনাপ্রধান সরকারিভাবে বিদেশ সফরে গেলে ফেরার পর সে বিষয়ে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে অবহিত করতে হয়। সাক্ষাৎকালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও তা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাপ্রধান। ভেবেছিলাম ডাকসু নির্বাচন নিয়ে কোনো কথা বলবো না, বয়স হয়ে গিয়েছে, আগের মতো ক্যাম্পাসের সাথে আসলে কোনো যোগাযোগ নেই। গত অনেকগুলো বছর, বিশেষ করে কোভিডের পর থেকে ক্যাম্পাসে নতুন ছাত্রছাত্রীরা এসেছে, ছোটো ভাই বোন, অনেক ক্ষেত্রে ভাইস্তার মতো, যদিও এখনও বাচ্চাদের মতো বলার মতো বয়স এখনও হয় নাই, কারণ আমার বাচ্চা এখনও ওই লেভেলে যায় নাই, কিন্তু ছোটো ভাই বলাই যেতে পারে। ছোটো ভাই, ভাই ভাতিজা এরা করছে, করুক এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ডাকসু নিয়েও কিছু কথাবার্তা বলা প্রয়োজন। ডাকসুতে অবধারিতভাবে এবার যে লক্ষণ দেখা যাচ্ছে সেই লক্ষণে বটের হিসাব মতো ছাত্র শিবির এগিয়ে আছে। যদিও ক্যাম্পাসের সাথে কোনো যোগাযোগ নাই, কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ভোট অনলাইনে দেখা যায় জামাত শিবিরের, সেই ভোট আসলে বাস্তবে থাকে না, বাক্সে থাকে না। উচ্ছ্বসিতভাবে চলছেন এবং আরো কিছু সরকার ও রাষ্ট্রপ্রধান তাদের সঙ্গে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় অসহায়ের মতো একা দাঁড়িয়ে আছেন পাংশুবর্ণ মুখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এটা একটি সিগন্যাল চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বিরোধ এবং দূরত্ব। ধীরে ধীরে সেই দূরত্ব কমে আসার কারণেই আমার মনে হয় নরেন্দ্র মোদীকে একেবারে দিল খোলা অট্টহাসিতে দেখা গেছে। একই গাড়িতে ভ্লাদিমির পুতিন এবং শ্রী নরেন্দ্রনাথ মোদী অনুষ্ঠান স্থলে যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী একত্রে কথা বলছেন এবং কথা বলার বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় তারা একটা সুসম্পর্ক স্থাপন করতে পেরেছেন বিধায় এতটা উচ্ছ্বসিত। তাহলে এটা দেখেই কি পাকিস্তানের প্রধানমন্ত্রী তার মুখ পাংশুবর্ণের মতো করলেন, একা দাঁড়িয়ে থাকলেন দূরে? খুবই স্বাভাবিক। ভারত এখন জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র, অর্থনীতির দিক থেকে পঞ্চম, শক্তির দিক থেকে ভারত পরাশক্তির একেবারেই কাছাকাছি। পৃথিবীর অন্যতম পরাশক্তি রাশিয়া এখন তার সঙ্গে, চীন তার সঙ্গে। ব্রিটিশ পিরিয়ডের কথা, বাংলাদেশের কোনো এক জায়গায় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের আদালতে একটি মার্ডার কেসের রায় ঘোষণা হলো। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, জেলা ও দায়রা জজের আদালতে একটি খুনের মামলার রায় ঘোষিত হলো। যেই মামলায় বাদী ছিলেন একজন দরিদ্র বয়স্কা মহিলা, বিধবা মহিলা, যার একমাত্র ছেলেকে স্থানীয় প্রভাবশালী হিন্দু জমিদারের ছেলে মেরে ফেলেছে, খুন করেছে। তো শুনানি চলছিল। তো সেই শুনানিতে জাজ সাহেব জমিদারের ছেলের জন্য শাস্তির বিধান করলেন মৃত্যুদণ্ড, যা কখনোই সেই দরিদ্র অসহায় বিধবা মহিলা আশা করেননি। তার চিন্তা ছিল তিনি ন্যায় বিচার পাবেন না। কারণ যেই সময়টার কথা বলছি প্রিয় দর্শক, ভাইসরয় এবং বড় লাটদের সময়, তখন জমিদাররা কি পরিমাণ ক্ষমতা ভোগ করতেন আপনাদের ধারণা আছে কম বেশি। তো এমনও হতো যে হিন্দু জমিদার বাড়ির সামনে দিয়ে কোনো প্রেগনেন্ট মহিলা হেঁটে যাচ্ছে, জমিদারের ছেলেরা চাইলে পেট কেটে দেখতে পারতেন সেই মহিলার পেটে কি ছেলে আছে না মেয়ে বাবু আছে। জমিদার বাড়ির সামনে দিয়ে ছাতা মাথায় নিয়ে বা স্যান্ডেল পরে যাওয়া যেত না, স্যান্ডেল হাতে নিয়ে ছাতা বগলের নিচে নিয়ে যেতে হতো, না হলে জমিদারদের মান সম্মান নষ্ট হতো। তো এই পর্যায়ের ক্ষমতা ভোগ করতেন জমিদাররা। তো সেই সময় বুড়িমা আশাই করেননি জমিদারের ছেলের মৃত্যুদণ্ড হবে, তার ছেলেকে খুন করবার অপরাধে। হয়ে গিয়েছিল সেদিন। তো তিনি ভীষণ খুশি হয়েছিলেন, সেই বিধবা ভদ্র মহিলা খুশি হয়ে সেখানেই তিনি মোনাজাত করছিলেন আল্লাহর কাছে জাজ সাহেবের জন্য। জাজ সাহেবের উপর তিনি খুশি হয়েছেন। তো তার পদবি ছিল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ। তার জন্য দোয়া করছিলেন, হে আল্লাহ, জাজ সাহেবকে বড় দারোগা বানিয়ে দাও। তো প্রিয় দর্শক, প্রটোকল অনুযায়ী বড় দারোগা, থানার ওসিকে তখনকার আমলে বড় দারোগা বলা হতো। রিমার্কেবল হবে গতকালকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর আগের দিনে কি হয়েছিল, ওটাই যে বিএনপির জন্য কাল হয়েছিল, সমাপ্তির ঘোষণা ছিল আসলে। সেই এই কথা বলে শেষটা আগামীতে মূল্যায়িত হবে বলে আমার ধারণা। এখন কি হবে না হবে সেটা আপনারা দেখবেন। তো যেটা বলতেছিলাম যে আসলে গতকাল হলোটা কি, গতকালকে যেটা হলো তার একটা সামাপ, যেমন মনে করেন যে প্রথম আলো একটা হেডিং করেছে আজকে, 3 দলের 3 মত, ফেব্রুয়ারিতেই ভোট করতে অনড় সরকার। এই কথার কিন্তু অনেক কথা আছে, সব কথাই আছে জানবো। কালকের দিনটার গুরুত্বটা হলো যে কালকে যে একটা মিটিং ডাকা হচ্ছে 3 দলের, এটাই গুরুত্বপূর্ণ ছিল। মানে এটা কেন গুরুত্বপূর্ণ, এর আগে তো এরকম 3 দলকে ডাকছে ইনশা ভোট বাকি, তাহলে গতকালকে এত গুরুত্বপূর্ণ কেন ছিল? গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে এর আগে বাড়ি দিতে দেখলে এটা নুরুর নাক মুখ ফাড়া দেওয়ার একটা কাহিনী, নাক পেটে গেছে, মাথা পেটে গেছে, এটা ছিল সেই কাহিনী। ওই কাহিনীকে কেন্দ্র করে কিন্তু পরের দিন হিসেবে 3 দলের মিটিং ডাকছে। তাহলে ঘটনাটা কি ছিল, বা এই 3 দলের মিটিং ডাকাটাই তো কি ছিল? আমার অনুমান হলো এখন এই 3 দলের মিটিং ডাকাটাই আসলে গতকালকের ঘটনাটার মুখ্য ঘটনা, যেটা টেনে নিয়ে আসছে গতকালকের ঘটনা বলিকে। অর্থাৎ আমি পুরোটাই আপনাদের বলছি। এখন আমি যদি বলি তাহলে আপনারা বলবেন যে আমি সমস্ত গাঁজা গুল গল্প আপনাদের ছেড়ে দিই। তো এখন তাহলে যদি বলতে হয় তাহলে পরে ওই রেকর্ডগুলো আপনাদের শোনাতে হয়, সেটা তো আমার পক্ষে সম্ভব নয় শোনানো।
তাই আপাতত যাদের গাঁজাগুলি মনে হবে তারা এই ভিডিওটা থেকে এখনই বেরিয়ে যান। আর যাদের মনে হবে যে না সত্যি দেশের অবস্থা এখন খারাপ, যে কোনো সময় যা কিছু হতে পারে, তারা এই ভিডিওটা দেখুন। এটা আমি শুরুতেই বলে দিচ্ছি সময় নষ্ট না করার জন্য, কারণ আপনাদের বেকার সময় নষ্ট হবে, সেটা আমিও চাই না। আজকে ভিডিওটা করব না বলেই ঠিক করে